তো এক পর্যায়ে তারা সচিবালয়ের অভিমুখে তারা বিক্ষোভ মিছিল করছিল। সেই সময় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করার পর মূলত পুলিশ তাদের উপর হামলা করে। তো চারদিক থেকে ওই ইট ককটেল ছুটতেছিল। তো সেই মুহূর্তে মানে কোথা থেকে আমার উপরে একটা ইট এসে পড়ছে। তো আসলে এই কপালের এখানে লাগছে চোখের উপরে। মানে কার পক্ষ থেকে হামলার শিকার হয়েছে বা কে ইটটা ছুঁড়েছে এটা আই এম নট শিওর। মানে ইটটা যে কোন দিক থেকে এসে আমার উপরে পড়ছে এটা আমি বলতে পারতেছি না। এটা আমি মানে লক্ষ্য করি নাই। খালি ইট পড়ছে আমার উপরে, আমার হাত থেকে মোবাইল মাইক্রোফোন সব পড়ে গেছিল। আমি হাত দিয়ে পরে দেখি যে আমার রক্ত পড়তেছিল আমার হাতে, এই যে এখনো রক্ত লাগা। এই অবস্থায় আমি শুধু মোবাইলটা নিতে পারছি, আর আমার মাইক্রোফোনের যে মেন রাউটারটা সেটা আমি নিতে পারি নাই। হ্যাঁ, এই গানের শিক্ষক নেই, আমাদের প্রতিষ্ঠানে জমি বিক্রি করতে পারি না। জমি আমার এলাকায় যদি একটা দেরি না দেয় লিখিত শিক্ষা দিতে হবে, 40 বছরের ভর্তি দিতে হবে। এবং এই সরকারে আমি নিজে আমার প্রতিষ্ঠানের দাদা, আমি তো এত কাগজপত্র যাই না, যখন আমি কাজ করতে গেছি 49 বছরের খাজনা দিচ্ছি। সারা বাংলাদেশে 49 বছরের খাজনা ধীরে ধীরে সবাই দিচ্ছে। সুতরাং প্রত্যেকদের খাজনা ট্যাক্স আমরা স্বতন্ত্র যারা আছে তারা তো শিক্ষার মধ্যে অবৈধ। বাবা যেমন বৈধভাবে সন্তান জন্ম দেওয়ার পরে অনেক কি বলে না যে আমাকে বাবা রাখতে পারবে না, তুই অবৈধ। আমি মনে করি বাংলাদেশে স্বতন্ত্র মাত্র অবৈধ ঘোষণা করছে তারা, যদিও মুখ দিয়ে বলে নাই। তাহলে সেই অবৈধর জন্য কেন এত বৈধ প্রিন্টিং করবে? যদি বৈধভাবে আমাদেরকে অধিকার না দেয়, আমাদের জমি ট্যাক্স সব এবং যারা একটাদের সাথে যুক্ত তাদেরকে সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা আমরা দিব না। আমরা লিখিত আকারে এখানে বলছিল করে দেওয়া যাবো। আমাদেরকে রোহিঙ্গার মতো বাঁচবো আমরা থেকে বই বিশ্ব দেখবে। যদি বাংলাদেশ না দেখে বই বিশ্ব দেখবে। ম্যাজিক আয় পাখি আবার ছাইড়ে দিলে দিবে ফাঁকি। এটা মনামনি। ওই যখন মানুষের নজর লাগে, দোষ লাগে, আপনার লাগে। এটা পুরুষ লজ্জাবোধ, বারবার পেশাব, ঘন ঘন পেশাব। আমার নাম দুলাল। এটা বাবা করতো আগে, এখন বাবা মারা গেছে, আমি করি। জাদু নাই তো ভাই, জাদু জানলে যায় বইতাম। এই যে অ্যালার্জির লিগে দেয়, উপরি দোষ নজর লাগে না। এই যে গাছটা আকন্দ গাছ, মাল লগে দিবেন, হাত পাও জলে জ্বলবে না। দূষিত মাথা ব্যথার কাজ করে। এই যে চা গাছ, যে চা দোকানে খান সিলেট পাওয়া যায়, কোমরে ব্যথার লিগে কবিরাজি মতে কাজ করে। কট মাছের হাড়, অনেক মুরব্বীগ কোমরে আছে দেখবেন, হাড্ডির ব্যথার কাজ করে। গাছটা নাম কয় বাজনা কাটা, খুলনা বাগেরহাটে পাওয়া যায়। ওই যে পিসাব স্বপ্নে পাইছে কবিরাজরা আনে, হাত পাও ভেঙে গেলে বান্ধে জোড়া লাগে। অর্জুন গাছ, এর ছাল মানুষে খায়, হাড়ের সমস্যার লিগে খায়। পায়খানা রাস্তায় রক্ত পড়লে বন্ধ। এটা বাস, রাইতে রাইতে জ্বর হয়, বাত জ্বর, চূড়া জ্বর, পুরান জ্বরের কাজ করে। এটা ডাইন বাম লতা, বাচ্চার লগে দিবেন। ঘুমের ঘরে দাঁত কাটে, বিছনায় মুতে, স্বপ্নে খায়, স্বপ্নে বকবে না। বিছনায় মুতলে দেমাগ শক্তি নষ্ট হয়ে যায়। এটা মনামনি। ওই যখন মানুষের নজর লাগে, দোষ লাগে, আপনার লাগে। এটা পুরুষ লজ্জাবোধ, বারবার পেশাব, ঘন ঘন পেশাব। আপনার ঘন পেশাবে দেখবেন কোমরে ব্যথা হবে, কিডনি দুর্বল। ঘন পেশাব জঘন্য রোগ। এটা গাছ। আপনার যদি বিশ্বাস থাকে লিয়েন, বিশ্বাস নাই লিবেন, ঠকে যাবে। বিশ্বাস না থাকলে লিয়েন না, ঠকে যাবে। আল্লাহ 99 নাম দোয়া। শরীর বন্ধ, শরীর বন্ধ। আপনার ওই যখন একলা একলা চললে ডর করে, ভয় করে, আপনার দোয়াটা আছে শরীর বন্ধ। ভূত পিশাচ, উপরি দোষ, দৃষ্টি নজর লাগে। অনেকে কয় 12 চান্দের দোয়া, এর মধ্যে আল্লাহ 99টা নাম, আর কোনো কিছু নাই। যদি মনে চায়, ভালো লাগে, সব কাইটে একটা তাবিজে ভরে দেই। তাবিজটা হাতে, গলায়, কোমরে, মাজায়, যে কোনো জায়গায় দিবেন। আপনার শরীর বন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, মাফ করবে আল্লাহ। আল্লাহর উপরে ভরসা। তাবিজে ভরেই দিছি, তাবিজ ছাড়া আমি কারো দিই না। এই দুইটা মনামনি কিনতে যাবেন এই বাজারে, আপনার কাছ থেকে নেবে 20 টাকা 30 টাকা। মনামনি দিয়ে বহুত রকমের তাবিজ বানায়। মুন্সি, মাওলানা, কারি সাহেব, ফকিররা, কবিরাজরা অনেক রকমের তাবিজ বানায়। এটা পানি দিলে তাজা মরা আপনি বুঝতে পারবেন, পানি না দিলে বুঝতে পারবেন। এই যে বুঝতে পারবেন তাজা না মরা, পানি লাগাইলে তাজা না মরা চিনতে পারবেন। আর যেটা তাজা ওইটা লড়বে চড়বে, যেটা মরা ওইটা লড়বো না চড়বো না, আপনার কাজও করবেন। মনামনি একটু চেক করে নিত, কি লিখে আপনি টাকা দিয়ে নিবেন, বহুত কষ্টের টাকা। আপনি দেখে নিবেন। দোকানে কিনতে যাবেন 22 টাকা জোড়া চাবে, মিরপুর মাজারে পাওয়া যায়। আর আমার কাছ থেকে নিবেন 6 টাকা জোড়া। আমি পাহাড় থেকে তুলে আনি, টাকা লাগে না। আমি চিটাগাং পাহাড় থেকে মরিচার থেকে তুলে আনি, টাকা লাগে না। আর আপনি কিনতে যাবেন, আপনার কাছে কবে 20 টাকা 22 টাকা 25 টাকা 50 টাকা, যার কাছ থেকে যা নিতে পারে। কাঁচা পেঁয়াজ খাইলে কিন্তু অশ্ব আপনার ভালো হবে না, আরো বড় হয়ে যাবে। কাঁচা পেঁয়াজে আছি পেটের যে কোনো ঘাও কাঁচা রাখে। এই যে গাছটা দেয় কালিঞ্জিরি লতা, বাচ্চার লগে দিবেন, বিছনায় মুতে দাঁত কাট। এটা বাস, রাইতে রাইতে জ্বরাইয়ে, বাত জ্বর, চোরা জ্বর, পুরান জ্বর, আপনার
রাত চোরাজরের কাজ করো। আমি সব কাইটে যে একটা তাবিজে ভরে দেই, রোগ তো ভালো করবে আল্লাহ, একটা উসিলা লাগবে না। 10,000 টাকা ভাঙলে রোগ ভালো হয় না, বনের দুবলা খাইলে ভালো হয়ে যায়। আল্লাহর উপর একটু ভরসা রাখেন, আল্লাহ যদি উসিল্লা পায় পাহাড় পানি হয়ে যায়। আমারে 30 টাকা দান করেন, একটা হাদিয়া রোগ ব্যারামের, আপনার দানের বদলি দান, আল্লাহ ভালো করবে। বিশ্বাস নাই মা আপনার হবে না। আপনার যদি বিশ্বাস থাকে বনের দুবলা খাইয়েন বিসমিল্লাহ করে, ওই বিসমিল্লাহটা করবেন, ওই বিসমিল্লাহ আপনার রোগ ব্যারাম ভালো হয়ে যাবে। যদি খাস মনে খাস দিলে কোন, আমরা যে দেশেই যাচ্ছি হয়তো ভিসা পাচ্ছি, কোথাও অনেক জায়গায় ভিসা অ্যাপ্লাই করার পরেও আমাদেরকে দেয়া হচ্ছে না। আবার যেখানে যাচ্ছি যাওয়ার পরে বাংলাদেশি পাসপোর্ট দেখার পরে একটা নেগেটিভ যে মনোভাব দেখায় ইমিগ্রেশনের কর্মকর্তারা, সেটা আমাদের জন্য লজ্জার। শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট হওয়ার কারণে যদি জিজ্ঞাসাবাদ করা শুরু করে একজন বাংলাদেশি হিসেবে, তখন খুব কষ্ট লাগে। আমাদের দেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসবে, এতে বৈদেশিক মুদ্রা আমরা পাবো এবং আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে। যত পর্যটক আসবে তত তো আমাদের এটা অর্থনীতিতে ভূমিকা রাখবে। কিন্তু দুঃখের বিষয়, বিদেশ থেকে যে পর্যটকরা আসবে তার পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, সেই ব্যবস্থাপনা আজ পর্যন্ত আমরা প্রস্তুত করতে পারিনি। দেশে বিদেশে ঘুরে বেড়ায়, তাদের বিভিন্ন দেশের যে পর্যটনের যে অবস্থা, বাংলাদেশের যে অবস্থা, একজন বাংলাদেশি হিসেবে কষ্ট লাগে যে আমার দেশটাও তো পর্যটনে অনেক ভালো হতে পারতো, কিন্তু সেই অবস্থায় যেতে পারছে না যে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, সঠিক উদ্যোগ নিতে পারছি না। আমি আশা করি সরকার এই ব্যাপারে উদ্যোগ নেবে। আর আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের ট্যুরিজম যারা বিকশিত করছেন। আমি মনে করি সরকার নয়, ট্যুরিজম বিকশিত করছেন ব্যক্তিগত পর্যায়ের কিছু ব্যবসায়ী যারা ট্যুরিজম নিয়ে কাজ করছেন, কিছু তরুণ, তারা সত্যিই প্রশংসনীয় কাজ করছেন। জি, বিশ্বের বিভিন্ন দেশে আপনি ঘুরে বেরিয়েছেন, সেই জায়গাগুলো ট্যুরিজম দেখেছেন। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা কি সম্ভাবনাময় কিনা, আপনি কি মনে করছেন? ব্যাপক সম্ভাবনাময় বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা, কিন্তু এটার পেছনে সরকারকে কাজ করতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে। তাহলে মনে করি যে এখানকার ট্যুরিজম বিকশিত হবে। বিশেষ করে ইলেকট্রনিক ভিসার যদি ব্যবস্থা করা হয়, আধুনিক যুগে কিন্তু ইলেকট্রনিক ভিসা বিভিন্ন দেশ ট্যুরিজমকে বিকশিত করার জন্যই করেছে, সেটা আমাদের ফলো করা উচিত। আরেকটা বিষয় যে আপনি একটু আগে বলছিলেন যে আমরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, আমরা প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা যে দেশেই যাচ্ছি হয়তো ভিসা পাচ্ছি, কোথাও অনেক জায়গায় ভিসা অ্যাপ্লাই করার পরেও আমাদেরকে দেয়া হচ্ছে না। আবার যেখানে যাচ্ছি যাওয়ার পরে বাংলাদেশি পাসপোর্ট দেখার পরে একটা নেগেটিভ যে মনোভাব দেখায় ইমিগ্রেশনের কর্মকর্তারা, সেটা আমাদের জন্য লজ্জার। যে আমরা যখন একটা জায়গায় যাই, যদি আমাকে কেউ দেখে অপরাধী ভাবা শুরু করে, নিয়ে যে আলাদা করে ডেকে শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট হওয়ার কারণে যদি জিজ্ঞাসাবাদ করা শুরু করে একজন বাংলাদেশি হিসেবে, তখন খুব কষ্ট লাগে। আমার সামনেই দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের পর্যটক যারা ইমিগ্রেশন খুব স্মুথলি পার হয়ে যাচ্ছেন, তাদের সাথে কোনো সমস্যা নেই, কিন্তু যখনই দেখছে বাংলাদেশি তখনই সাইড করা হচ্ছে, তখনই সন্দেহজনকভাবে আমাদের দিকে তাকানো হচ্ছে। এটা আসলে বেদনাদায়ক, খুব কষ্টদায়ক। এটা কেন করা হয়? আমরা অনেক সময় মিস ইউজ করি, যে আমরা যাচ্ছি ঘুরতে, গিয়ে থেকে যাচ্ছি, আসছি না, আমাদের ওয়ার্ক পারমিট নেই, তারপরে আমরা যে হয়তো কাজ শুরু করছি। এইসব ঘটনাগুলো ঘটছে। আমাদের দেশের অর্থনীতি কিন্তু আজ দাঁড়িয়ে রয়েছে, বলা যায় যে প্রবাসীরা যারা আমাদের রেমিটেন্স পাঠান, অবশ্যই তাদেরকে আমি স্যালুট জানাই। এর পাশাপাশি এটাও বলবো, যারা অবৈধভাবে যাচ্ছেন তারা কিন্তু আমাদের পাসপোর্টটাকে নষ্ট করছেন, পাসপোর্টের মান নষ্ট করছেন। আমাদের জাতি হিসেবে যে আমাদের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হচ্ছে। তাদেরকে বলবো আপনারা অবশ্যই বাইরে যাবেন, বৈদেশিক মুদ্রা পাঠাবেন, লিগ্যাল ওয়েতে যান, সেটা আমাদের পাসপোর্টের জন্য ভালো হবে, দেশের অর্থনীতির জন্য ভালো হবে। এবং সরকারেরও এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। সরকার মনে হয় না যে এটা সিরিয়াসলি দেখে যে আমাদের পাসপোর্টের মান কিভাবে উন্নত করা যায়, কিভাবে লিগালি বাংলাদেশ থেকে কর্মী পাঠানো যায়, সে ব্যাপারে সরকারের সেই রকম উদ্যোগ আছে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে সরকারকে আসলে কি বলতে চান? তাদের আসলে সরকারকে আমি বলতে চাই যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তাদেরকে পদক্ষেপ নিতে হবে, যাতে লিগ্যাল ওয়েতে বাংলাদেশি অনেক মানুষ কাজ করতে চায় বাইরে গিয়ে, তাদের মেধা আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, তাদেরকে তাদের যোগ্যতা অনুসারে লিগ্যালভাবে বিভিন্ন দেশে পাঠানো হোক। তারা কাজ করবে, ঘুরবে ফিরবে, যা খুশি করবে, সেটা লিগ্যাল ওয়েতে। এই ব্যবস্থা যদি নিশ্চিত করা হয়, তাহলে কিন্তু বিদেশে যখন আমাদের দিকে নেতিবাচকভাবে তাকানো হয়, দেখেই মনে হয় এ তো পালিয়ে যাবে, এ কি এখানে থাকতে আসছে নাকি কি করতে আসছে, এই সন্দেহজনক দৃষ্টিভঙ্গি তখন আর থাকবে না তাদের মধ্যে। হ্যাঁ,
শান্তিপূর্ণভাবে সর্বদাই আমরা করেছি। মাদ্রাসা অধিদপ্তর বরাবর মুখে আমরা কর্মসূচি পালন করছি শান্তিপূর্ণভাবে। আজকে শান্তিপূর্ণ আমরা কর্মসূচি পালন করাকালীন থালাবাটি গায়ে এখানে পুলিশ আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা করেছে, গ্যাস মেরেছে, পানি মেরেছে, মহিলাদের গাড়ির উপর অত্যাচার করেছে, মারছে। একটি মহিলা খুবই গুরুত্ব অসুস্থ, আমার কয়েক ভাই ঢাকা মেডিকেল নিছে, খুবই অসুস্থ। 25 জনের মতো এখানে শোয়া আছে। আমাদের কথা বলবো, বাক স্বাধীনতাতে আমাদের নাই, আমাদের মাইকটা পর্যন্ত নিয়ে গেছে। 40 বছর আমরা চাকরি করে বিনা বেতনে যাই, এমন কোনো দেশ আছে নাকি দুনিয়াতে, তা আমার জানা নাই। সে সময় অনুমানিক 2টার ভিতরেই হয়েছে, 2টার ভিতরেই হয়েছে। আমাদের তো সে সময় দিস নাই, আমরা অন্যান্য অসুস্থ মানুষকে সেভ করার জন্য দৌড়াদৌড়িতে ছিলাম, কেউ দৌড়িয়ে পারে না। মহিলারা আছে, মা বন্ধু সকলের আছে। এই লিলিহিল বাহিনী পুলিশ সেটা করলো না, এই মহিলাদের গাড়ির উপরেও হামলা করলো কেন? এই বৈষম্য এই দুনিয়াতে কি মহিলাদের কোনো ইজ্জত সম্মান নাই? পুলিশ কি মায়ের বেড়াতন আসে নাই, নারীর বেড়াতন আসে নাই? এরা কেমন পুলিশ? এদেরকে কারো শিক্ষা দিয়েছে? সবচাইতে ভার্সিটিতে বললো এত কষ্ট লাগে না, শিশু কমলমতি ছেলেদেরকে মেয়েদেরকে এই শিক্ষকরা পড়ায়, তার বাপের সমতুল্য বয়স, তার নানার সমতুল্য বয়স, তার দাদার সমতুল্য বয়স। কেন এই ভিডিও বাহিনী পুলিশ এই ধরনের অত্যাচার নির্যাতন করলো? এটা দেশবাসীর কাছে বিচার চাই। আমাদের দেশের সরকার কি চায় না যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশে সুন্দর একটা সমাজ গড়ুক, সুন্দর একটা দেশ গড়ুক? আমার মনে হয় চায় না। যদি চাইতো তাহলে 41 বছর আগেই যে 2013 সালে যে 26,000 প্রাইমারি দিয়েছিল, তখন আমাদের না হলে 10,000 মাদ্রাসা অন্তত দিত। আমি এই যে বৈষম্য দেখেছি, আমরা চাই না আর বৈষম্যের শিকার হতে। আর এর জন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের এক শিক্ষকের মাথায় রাবার বুলেট লেগেছে, সে খুবই মারাত্মকভাবে আহত হয়েছে। জানি না সে বাঁচবে কিনা, সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমাদের এই ভাইয়ের যদি কিছু হয়, সরকারকে দায়ভার নিতে হবে। আরেকটা কথা, সরকার দায়ভার নিলেও কি, যার পরিবারের হারাবে সেই বুঝবে যে আমার কি হারালাম। আমিও মেয়ে মানুষ হিসেবে আজকে সাউন্ড গ্রেনেড আমার একদম বাম পাশে এসে ফাটছে। ফাটার পরে আমার কান বন্ধ হয়ে গেছে, এই কান বন্ধ হয়ে গেছে এবং পানিতে আমার এই পুরো ভিজাই দিছে। আমি নিঃশ্বাস বলতে মারাই যাচ্ছিলাম। আজকে আমি আমার মা বাবা আমাকে হারালে মা বাবাই সন্তান হারাতো। তাই আমি প্রধান উপদেষ্টা সহ আমার দেশবাসীর কাছে একটাই কথা, যে মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণ করতেই হবে। আমরা জাতির কাছে এটা চাই, এই না খাওয়া শিক্ষকদের 40 বছর যাবৎ অনাহারিত শিক্ষকদের এই বেতন ভাতা দেওয়ার জন্য মাঠে নেমেছে ন্যায্য দাবির জন্য। এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে। আমরা এই বিনা বেতনে 40 বছর যাবৎ আমরা আর কতদিন থাকবো? 40 বছর ধরে ধৈর্য ধরছি। আমাদের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আমরা সরকারের কাছে এখন এক দফায় চলে এসেছি। এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে। আমাদের 50 থেকে 60 জনের মতো আহত হয়েছে। আমাদের 100-র উপরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে। পুলিশ আমাদের উপরে নৃশংসভাবে, আমরা সেখানে শান্তিপূর্ণভাবেই অবস্থান করছিলাম, কিন্তু পুলিশ কেন আজকে আমাদের উপরে নৃশংসভাবে এই সাধারণ শিক্ষকদের উপরে গুলি চালিয়েছে, গ্রেনেড হামলা চালিয়েছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে, আমরা জানার বাইরে ছিলাম। 17 দিন যাবৎ আমরা আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। আমাদের এই শিক্ষকরা আপনি দেখতে পাচ্ছেন সবার মুখের দিকে তাকিয়ে না খেয়ে আছে। এই যে না খেয়ে এই শিক্ষকরা দাবি, প্রাণের দাবি জাতীয়করণ যে ঘোষণা হয়েছে, সেই দাবির জন্য, আমাদের বাস্তবায়নের জন্য আমরা মাঠে ছিলাম। আমরা তো মারামারির জন্য যাই নাই। আমরা যখন এই রাস্তায় এখানে গেলাম, পুলিশ আমাদের বাধা দিল, সামনে দাঁড়ালো, আমরা কথা বলতেছি, এই অবস্থায় ওখান থেকে ককটেল মারলো। তারা তো 3 বেলা খায়, প্রতিদিন খাইতেছে, ঘুমাইতেছে। আপনারা জানেন আমরা 17 দিন যাবৎ 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুম হয়, কারো ঘুম হয় না, খাবারও নাই, শরীরে তো তেমন শক্তিও নাই। আমাদের যেই বাবার বয়সী শিক্ষকরা আছে, আমি আছি, অনেক মুরব্বীরা মাত্র কয়েক মাস, 1-2 মাস সময় আছে, কারো 1 বছর আছে, রিটায়ার হয়ে গেছে এমনি বিনা বেতনে। তাদেরকে কেন মারলো? তারা 3 বার খায়
এত খাবার পরেও তাদের শক্তি আছে ধাক্কায় আমাদের সরিয়ে দিল। আমরা জাতির কাছে এটা চাই, এই না খাওয়া শিক্ষকদের 40 বছর যাবৎ অনাহারিত শিক্ষকদের এই বেতন ভাতা দেওয়ার জন্য মাঠে নেমেছে ন্যায্য দাবির জন্য। আমাদের দেশের সমস্ত সংগঠনের লোকজন এসে বলেছেন আপনাদের দাবি ন্যায্য দাবি আদায় করা হোক। আমরা এই বিনা বেতনে 40 বছর যাবৎ আমরা আর কতদিন থাকবো? 40 বছর ধরে ধৈর্য ধরছি, ধৈর্য শেষ হইয়া আজকে আমি অসহায় হইয়া মাঠের মাঝে নামছি। আমরা সরকারের কাছে পাওনা চাই, আদায় চাই। আমাদের 728 কোটি টাকা বরাদ্দ কিছু টাকা, পাওনা কিছু টাকা, এগুলো দিবে না কেন? এই দিন না সেদিন, সেদিন না সেদিন, জুন জুলাইয়ে বাজেটের টাকা বরাদ্দ করে দিয়ে আমাদেরকে দেখেন আমরা কি অবস্থা আছি। আমার ব্যথায় কথা বলতে পারতেছি না, এমন চাপ দিতে পুলিশে, এমন আঘাত করছে যে আঘাতের কথা বলতেও পারি না। আমার খুব কষ্ট হইতেছে আমি বলতে। এই জন্য আপনাদের ক্ষুধার্ত আহ্বান, আপনাদেরকে আমাদের শিক্ষা দিচ্ছি, এই শিক্ষার লক্ষ্যে এই জায়গায় জায়গায় বিশ্বের সমস্ত জায়গায় পৌঁছায় দেন। ঢাকার কারওয়ান বাজার দেশের অন্যতম বৃহত্তম পাইকারি ও খুচরা বাজার। প্রতিদিন হাজারো ব্যবসায়ী এখানে পণ্য কেনা বেচা করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বাজারের এক জায়গায় দিনে 2 থেকে 3 বার পর্যন্ত ভাড়া হয়। রাতে যখন দেশের নানা প্রান্ত থেকে পাইকাররা ঢাকায় আসে, জায়গায় ঘন্টা ভিত্তিতে ব্যবসা চলে। আমরা বসছি আর এই সন্ধ্যার সময় আবার এখান থেকে উঠে যেতে হবে, তখন এই আরেকজন হয়ে পড়বে, ওরা সারা রাত থাকবে। সেফটি দুইটাই। আমরা 1000 টাকা মাসে আরো হিসাবে দেয় আর কি, এক পাল্লা হিসাবে দেয়, পাল্লা হিসাবে 5 কেজি ধরুন আপনার 100, 150, 200 টাকা বেচে পাল্লা পাইকারি। রাত্রে একজনে করে, দিনের বেলা আমরা করি। আর 10টার থেকে 9টা পর্যন্ত, তারপরে আবার ওই আড়তদাররা বস 2 পার্টি। এ সময় বাজারের জায়গায় এমন সংকট হয় যে প্রতি ইঞ্চি জায়গারও আলাদা দাম নির্ধারিত থাকে। স্থানীয় ব্যবসায়ীদের মতে জায়গা সংকটই এই বহু শিফট ভাড়ার মূল কারণ। এ যেন 24 ঘন্টা জেগে থাকা একটা জীবন্ত বাজার, কারওয়ান বাজার। এই থেকে মূলত আমাদের শুরু হয়েছে। এটা আমাদের 4টা পয়েন্টে আমরা খাওয়াই। এটা আমাদের এই পয়েন্টে আমাদের শুরু হয়েছে এই মাসের 2য় সপ্তাহ থেকে। ভালো কাজের হোটেল হচ্ছে ওনাদের মতো করে, ওটা আমার জানা নাই, আমি জাস্ট শুনেছি নামটা। আর আমাদের এটা হচ্ছে আকিজ রিসোর্সের শেখ ফারিকুদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের অন্তর্ভুক্ত, যেটা আর কি আকিজ রিসোর্সের অন্তর্ভুক্ত একটা প্রতিষ্ঠান। খাবার বঞ্চিত যারা খাবার পায় না বা রাস্তায় এরকম হাঁটাচলা করে, বা যারা ছোট শিশু আছে যারা খাবার পায় না, তাদের জন্য আমরা আর কি আকিজ রিসোর্সের শেখ ফারিকুদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই এখানে মূলত আমাদের দৈনিক বলতে এখানে প্রতি সপ্তাহে একটা করে পয়েন্টে খাওয়ানো হয়। তো আমাদের এক দিন আয়োজন করা হয় টোটাল 200 জনের অ্যারেঞ্জমেন্ট। 200 জন মাস্ট বি পাবেই। তারপরে প্লাস যদি খাবার থেকে যায় তাহলে পরেরটা আর কি যতটুকু থাকে আর কি ওইভাবেই দেওয়া হয়। এখানে তো যারা বসে তারা হচ্ছে খাবার বঞ্চিত, যারা একবেলা খাইতে পারে না, মূলত তারা এখানে দেখেন, আপনারা দেখতে পারবেন যে এখানে যারা সবচেয়ে যারা অসহায়, রিক্সা চালক, যেমন মনে করেন যে রাস্তায় থাকার জায়গা নাই, খাবার পায় না, মূলত তারা এখানে আসে। প্রতিষ্ঠানটা হচ্ছে শেখ ফারিকুদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট, যেটা হচ্ছে সরাসরি আমাদের আকিজ রিসোর্সে, যেটা আমাদের যে ইউনিটগুলো আছে সেখান থেকে আর কি যে ডোনেশনটা আসে সেখান থেকে আমরা এখানে ডোনেট করে থাকি। আকিজ রিসোর্স বাদে অনেক ইউনিট আছে, বিভিন্ন ইউনিট থেকে তারা এরকম ট্রাস্ট আছে, বিভিন্ন জায়গায় আমরা ডোনেট করে থাকি। যেমন আমাদের ডোনেশন আছে বিভিন্ন মেডিকেল কলেজগুলো, বিভিন্ন সরকারি যে হাসপাতালগুলো থাকে, একাডেমিক যে ভার্সিটিগুলো আছে, যারা হচ্ছে বাবা মা নাই বা তারা পড়াশোনা করতে পারে না কিন্তু তারা মেধাবী, হ্যাঁ, এরকম আমরা দেখে শুনে তাদেরকে ডোনেট করে থাকি। প্লাস হচ্ছে তারা মেডিকেলে দেখবেন অনেকেই আছে যাদের চিকিৎসা করার মতো টাকা পয়সা নাই, তাদেরকেও আমরা ডোনেশন করে থাকি। এই কাজ করে মনে করেন যে যত আমার শেখা না শেখার আমার থেকে যারা আছে তারাও শিখতে পারবে। তবে কাজ করে অনেক ভালো লাগে। আমি এখানে অনেক দিন ধরে মানে কয়েক মাস হবে, তবে ছোট বড় এখানে যারা দেখেছেন তারাও আমাদের শিখতেছে, তাদের খাবার দেওয়া, পড়াশোনা করা সবকিছু ভালো লাগে। অনুভূতি ভালো বলেই আসলে এই কাজ করা, বা এর বাইরেও আরো যে স্বেচ্ছাসেবী কাজগুলো আছে সেগুলো করা। তাদেরকে মেসেজ দিতে চাচ্ছি, আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এবং এই সমস্ত যারা সুবিধা বঞ্চিত মানুষগুলো আছে বা সুবিধাভোগী আছে, সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসলে এদের জন্য কিছু একটা করা সম্ভব। এখানে ছাড়া আরো অন্য জায়গায় খাওয়ায়, কমলাপুরে ওখানে এক জায়গায় খাওয়ায়, ওখানে আমি রেগুলার খাই। অবশ্যই ওনারা অনেক সুন্দর ব্যবহার করে এবং কি অন্যদেরকে বোঝায় যে ভাইয়া
তোমরা এভাবে না এভাবে চলো, তোমাদেরকে একদিক থেকে না একদিক থেকে আল্লাহ তাআলা খাওয়ান হাজির করে দিবে। যেমন এই আকিস রোসের থেকে আমাদেরকে খাওয়াচ্ছে, ওনারা আবার শিক্ষাও দিচ্ছেন, মজার স্কুল নাম। মানে আমরা কমলাপুরে খাইছি, বেড়ায় আমি 2 মাস খাইছি। আকিস গ্রুপ আর মজার স্কুল, এয়ারপোর্ট খিলায়, শাহবাগ খিলায়, চাষগা খিলায়, কমলাপুর খিলায়। জি সবই ভালো, 3-4 জায়গায় খাওয়াই আমরা। এয়ারপোর্টে খাইছি, কমলাপুরে খাইছি, আবার তেজগাঁও খাই আমরা। তাদের ব্যবহার আচরণ সবই ভালো, খুব ভালো। খারাপ খাওয়ানো খুব ভালো। একটা কমলাপুরও খাই, এদিকে খাই। 20 বারে খাওয়া কমলাপুর, বুধবারে খাওয়া তেজগাঁও, এই 2 জায়গায় আমি খাই। খাওয়ান খুব ভালো, এরা ব্যবহারও খুব ভালো। আকিস কোম্পানি উদ্যোগটা খুব ভালো, যে গরিব মানুষরা খাইতে পাইতেছে, বড় লোকেরা দিতেছে, ভালো লাগতেছে। এটা আকিস কোম্পানি খাইতেছে, অনেকদিন ধরে খাইতেছে। আকিস ভালোই লাগে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে স্থাপন করা হবে বলে উল্লেখ করা হয়েছে। নির্বাচনের আগে প্রস্তাবিত গণভোট সম্ভব নয়। সময়, অর্থ, নির্বাচনের মতো বিশাল আয়োজনের বিবেচনায় এটি অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। ভোটের দিন ছাড়া গণভোট করার সিদ্ধান্ত কোনোদিনও বিএনপি মেনে নেবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে স্থাপন করা হবে বলে উল্লেখ করা হয়েছে। বিলের তফসিল 1-এ সংস্কার প্রস্তাবসমূহ সন্নিবেশিত করা হয়েছে। তিনি বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলোর ওপরে গণভোট হবে, কিন্তু এর বিপরীতে জুলাই সনদে থাকা রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত, নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতীয়মান হয় যে দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। দীর্ঘ 1 বছর ধরে সংস্কার ও ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা অর্থহীন, প্রহসনমূলক এবং জাতির সাথে প্রতারণা শামিল ছিল। বিএনপি মহাসচিব আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই। কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলেই নেয়নি। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে সংস্কার শেষ করতে ব্যর্থ হলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকবে, এটাই স্বাভাবিক। সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল, কিন্তু ঐক্যমত্য কমিশন ভিন্নমত পোষণে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেয়নি। এটি সম্পূর্ণ অযৌক্তিক, হাস্যকর ও উদ্দেশ্য প্রণোদিত। জাতীয় সংসদে অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরই কেবল আইনে পরিণত হয়। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো ঐক্যমত্য হওয়ার অবকাশ ছিল না। উল্লেখ্য, জাতীয় কোনো সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে। স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, এমনটা হলে তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী হবে। আমাদের সমাজে সম্মান নাই, আমরা বিনা বেতনে চাকরি করি, অতএব এই আত্মসম্মান যেখানে নাই সেই জীবনের এখন আর চিন্তা আমরা করি না। মাদ্রাসা শিক্ষাকে অবশ্যই জাতীয়করণ করতে হবে, আর এই জাতীয়করণের দাবি নিয়ে মাঠে এসেছি। এই জাতীয়করণ না নিয়ে আমরা বাসায় ফিরে যাব না। তাহলে কেন ককটেল মারেন, পানি মারেন, এখানে বোমা মেরেন, গুলি মেরে আমাদের সবাই শেষ করে দেন? আমরা খুশি, আমরা বুক পেতে দিব, আমরা খুশি। লাঠি ফেটা করছে, তারপর লাথি মারছে, বুকে লাথি মারছে এবং জল কামান মারছে, টিয়ার গ্যাস মারছে, সাউন্ড গ্রেনেড মারছে। আমাদের 728 কোটি টাকা বাজেট আছে, সেই 728 কোটি টাকা বাজেট সেইটাও যদি দেওয়া হয় তাহলেও 7000-এর উপরে মাদ্রাসা এখানে জাতীয়করণ করা সম্ভব অথবা এমপিওভুক্ত করা সম্ভব। আর দাবি নিয়ে তালবাহানা করার সুযোগ নেই। যখন শিক্ষকদের গায়ে হাত দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে তখন শিক্ষকদের এই দাবি মানতেই হবে। আপনি কি জানেন আমাদের ন্যায্য দাবি নাকি? আপনি তো নোবেল বিজয়ী, আপনার কি বিবেক নাই? একজন রিক্সাওয়ালা যদি বলতে পারে এটা ন্যায্য দাবি, এটা প্রাণের দাবি, শিক্ষকদের কেন রাজপথে? কিন্তু আপনি তো দেখতেছেন। আমি মনে করি এই অনাহারিত,
এই কষ্টে নিপীড়িত শিক্ষকরা যে আজকে না খেয়ে আছে এবং 17 দিন যাবৎ আপনারা দেখেন বিনামূল্যে যারা খাবার দেয়, এই শিক্ষকদের খাবার দেওয়ার ব্যবস্থা করতেছে। আপনি কেন এই সরকারে থাকার অবস্থাও আমাদের এই শিক্ষকদের বেতন ভাতা দিতে পারছেন না? কেন দিচ্ছেন না? এটা আমার জাতির কাছে প্রশ্ন। আমি মনে করি অনতি বিলম্বে আমাদের এই দাবিকে মেনে নিন। সামনে বার্ষিক পরীক্ষা, সমস্ত শিক্ষক আমরা যেন প্রতিষ্ঠানে গিয়ে আমাদের ছাত্রদেরকে পড়াইতে পারি, আমরা যেন হাসি মুখে যেতে পারি। পরিবার পরিজনের কাছে আমাদের এই কলঙ্কিত মুখ আর দেখাতে চায় না। তাহলে কেন ককটেল মারেন, পানি মারেন, এখানে বোমা মেরেন, গুলি মেরে আমাদের সবাই শেষ করে দেন? তাতে আমরা খুশি, আমরা বুক পেতে দিব, আমরা খুশি। আমাদের আর কত কাঁদাবেন, আর কত অনাহারে রাখবেন, আর এরকম খাওয়ে পুষিয়ে পুলিশ বাহিনীদের শক্তি দিয়ে আমাদের মারবেন না খেয়ে আমরা পড়ে আছি। মাদ্রাসা শিক্ষাকে অবশ্যই জাতীয়করণ করতে হবে। আর এই জাতীয়করণের দাবি নিয়ে মাঠে এসেছি। এই জাতীয়করণ না নিয়ে আমরা বাসায় ফিরে যাব না। বিনা বেতনে চাকরি করে তারা হতাশা নিয়ে মারা গেছে, কিন্তু আমাদেরকে শুধু বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের করা হচ্ছে না। আমাদের এ পর্যন্ত আমাদের নীতিমালা গেজেট আকারে প্রকাশ হয়েছে। আমাদের 728 কোটি টাকা বাজেট আছে। সেই 728 কোটি টাকা বাজেট সেইটাও যদি দেওয়া হয় তাহলেও 7000-এর উপরে মাদ্রাসা এখানে জাতীয়করণ করা সম্ভব অথবা এমপিওভুক্ত করা সম্ভব। কিন্তু সেই জুলাই মাসে বাজেট হলো 728 কোটি টাকা, আজও পর্যন্ত কেন দেওয়া হচ্ছে না? আমাদের ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি এই বাংলাদেশে কেন এইরকম বৈষম্য করা হচ্ছে? যদি প্রাইমারি স্কুল না হতো আমরা বুঝ দিতে পারতাম, কিন্তু প্রাইমারি স্কুল, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দুটাই সমান অধিকার, সাংবিধানিক অধিকার এবং যৌক্তিক অধিকার। এটাকে বারবার দেওয়ার কথা বলেও তারপরও দিচ্ছে না। এখন দেখা যাবে সামনে তফসিল ঘোষণা হবে, এরকম সময় ক্ষেপণ করে যখন সময়টুকু পার করতে পারবে তারপর আমরা মাঠে নামতে পারবো না, আর দাবি দেওয়ার কথাও বলতে পারবো না। অতএব এই সুযোগ এবার আমরা দিব না। আমাদের ফ্যামিলিতে আমাদের সম্মান নাই, আমাদের সমাজে সম্মান নাই, আমরা বিনা বেতনে চাকরি করি। অতএব এই আত্মসম্মান যেখানে নাই সেই জীবনের এখন আর চিন্তা আমরা করি না। আমাদেরকে প্রয়োজনে মেরে ফেলেও অসুবিধা নেই, কিন্তু আমাদের দাবি দেওয়া, আমাদের যে 2টা দাবি অন্তত এইটা লিখিত আকারে না নিয়ে আমরা যাব। আমাদের বুখা মিছিল হয়, ওই বুখা মিছিলে পুলিশ অতর্কিতভাবে হামলা করে, সাউন্ড গ্রেনেড মারে, তারপরে জল কামান মারছে। আমাদের প্রায় অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তারা এখন ঢাকা মেডিকেলে, বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমাদের এই সমাবেশ স্থলও অনেক আহত ব্যক্তি এখনও শুয়ে আছে, আর যারা বেশি মুমূর্ষ রোগী তারা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন মিডিয়া ভাইয়েরা আমাদেরকে কভারেজ দিচ্ছেন, এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের যে নির্যাতন, 40 বছরের বঞ্চনা থেকে আমরা মুক্তি চাই। আর যদি আমাদেরকে আমাদের পূর্ব ঘোষিত যে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়েছে 28 জানুয়ারি 2025 সালে, সেই আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে। লাঠিপেটা করছে, তারপর লাথি মারছে, বুকে লাথি মারছে এবং জল কামান মারছে, টিয়ার গ্যাস মারছে, সাউন্ড গ্রেনেড মারছে। বিভিন্নভাবে মানুষ আহত হয়েছে, কারো পায়ে আহত করছে, গুলি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে সমান তালে চলতেই তিনি এমন নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দক্ষিণ কোরিয়ায় বৈঠকের আগে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা সমানভাবে শুরু করতে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভান্ডার এখন বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী। রাশিয়া দ্বিতীয় অবস্থানে আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে আছে। বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্র 1992 সালের পর থেকে আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি। তখন সাবেক প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ স্নায়ুযুদ্ধ অবসানের প্রেক্ষাপটে অস্ত্র পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেন। তবে ট্রাম্পের সাম্প্রতিক পোস্টে বলা হয়, তিনি তার প্রথম মেয়াদেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভান্ডার হালনাগাদ ও আধুনিকায়ন করেছেন। যদিও তিনি স্বীকার করেছেন এসব অস্ত্রের অপরিসীম ধ্বংস ক্ষমতা রয়েছে, তবু কোনো বিকল্প ছিল না বলেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। রাশিয়া সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর ট্রাম্প তা নিন্দা করেছিলেন। তবু কয়েকদিন পরই নিজ দেশে পরীক্ষা পুনরায় শুরু করার ঘোষণা দিয়ে তিনি দীর্ঘদিনের মার্কিন নীতি থেকে সরে এলেন।
চীনের পারমাণবিক কর্মসূচি নিয়েও সতর্ক করে ট্রাম্প লিখেছেন, চীন আগামী 5 বছরের মধ্যেই সমকক্ষ হয়ে উঠতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সর্বশেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল 1992 সালের 23 সেপ্টেম্বর ডিভাইডার নামের এক প্রকল্পের আওতায়। নেভাডার ভূগর্ভস্থ স্থাপনাটিতে ওই পরীক্ষাই ছিল যুক্তরাষ্ট্রের 1054তম পারমাণবিক অস্ত্র পরীক্ষা। বাঙালি খাটার উপর জানি এই দেশটা আগে গেছে, এইভাবে টাকাগুলো বাঙালি দেওয়ার জন্য বিদেশিরা টাকা নিয়ে যা, এই টাকাটা তার বারবর্তী টাকাটা বাইরে চলে যায়, যাতে না লে যায় এই চিন্তা ভাবনা মাথার মধ্যে আনতে এই কোনো সরকার আজ পর্যন্ত আইলো না যে এই টাকাগুলো আমরা দিই, তাদের বিকল্প কি বুদ্ধি বার করতে হবে, এই বুদ্ধিগুলো নাই। মানুষ সকাল 8টার থেকে খাটা পর্যন্ত আর 12টা পর্যন্ত খাটে। এ দেশের সরকার সেটা মনে করে অন্য অন্য দেশে তা খাটে না, অন্য অন্য দেশে মনে করে সময় যে 8 ঘন্টা। বাঙালি খাটার ওপর জানি এই দেশটা আগে গেছে। বাঙালি যদি না খাটতো তাহলে এই দেশের লোক আগে যেতে পারতো না। আমি আজকে সকালবেলা উঠছি 8টায়, এখন পর্যন্ত মনে করো 7টা, আরও 5 ঘন্টা খাটবো। আর একজন মনে করে বেতন পায়, তার বেতন হয় 1500 2000 টাকা দিন। সকাল 8টায় ঢোকে, 2টায় শেষ সরকারের বেতন হলো, তাহলে ওদের হিসেব হবে 22 দিনের মাথায়, ওরে 22 দিনের মাথায় ঘটনা মনে করে বেতন পায়, 20 দিনের বেতন পায়। শুক্রবার শনিবার বাদ 8 দিন গেল, ওদের যদি বেতন হয় তাহলে এই জানি দেশের সাথে গণ্ডগোল বেড়ে গেছে। আমাকে সাদা কোনো গণ্ডগোল বাজেনি, সাধারণ লোকের একটা বুঝে দেখেন যে গণ্ডগোল বাজিছে, বাজি নাই, কিরম করছে ওরকম 8 দিন মনে করে সময় দাও, আমরা তো একটা বসে থাকা মানে ওদেরকে বিভিন্ন গাড়ি বাড়ি করতেছে, আমার টাকা লেজাই করছে। 1 টাকা করে উঠলে এই 5,000 লাখ যে রিক্সাটা আছে, এই 5 লক্ষ টাকা ডেইলি ওঠে, বেশি যদি ডেইলি ওঠে তাহলে 20 লক্ষ গাড়ি হয়ে গেছে। 20 লক্ষ যদি 1 টাকা করে হলে 20 লক্ষ টাকা, যদি 100 টাকা হলে কত টাকা, ওরা 100 কোটি টাকা ওঠে একদিনে। 100 কোটি টাকা উঠবে তখন ভুল, 5 কোটি 100 সোজা হিসেবে 1 কোটি 100 কোটি 100 কোটি টাকা যদি ডেইলি যদি এই রিক্সার ডিপার্টমেন্টে লেজা আরও শ্রমিক চাইলে এইভাবে মনে করো টাকার অভাবে কোনো দেশে আমাকে হালাত করা লাগবে না। এইভাবে টাকাগুলো বাঙালি দেওয়ার জন্য বিদেশিরা টাকা নিয়ে যা, টাকা আত্মসাৎ করবে সেটা তারা করতেছে। ওইখান বাইরের রাষ্ট্র যদি না খেটে যদি এই দেশে খাটায়, একটা মেল কারখানা দে, অসুস্থ কাজ যেগুলি না লাগবে সেখানে যায় খাট, একটা রেলঘাট কর, একটা রাস্তাঘাট করে মানুষের খাবার দে। এই যে 20 লক্ষ 15 লক্ষ লোক হলো, একটা মেল কারখানা দেয়। আর বাইরের রাষ্ট্র কি করে, ওর আগে মেল কর বেটা, তারপরে কর্ম কর। রাস্তাঘাট ব্রিজের উপর দিয়ে করে লেগেলি গাড়ি উঠলে বাড়ি কত দেওয়া লাগে, 150। আপনি এখান থেকে যদি পঞ্চগড় যান, এখান থেকে যদি আপনি অনঙ্গপুরে সিলেট যান, এখানে রিক্সা ভাড়া বাইরের রাষ্ট্র থেকে তেল আনা লাগে, তেল আনে যদি 10 টাকা করে বাড়ায় দেয়, কত হাজার কোটি টাকাও। এই টাকাটা তার বারবর্তী টাকাটা বাইরে চলে যায়, যাতে না লে যায় এই চিন্তা ভাবনা মাথার মধ্যে আনতে এই কোনো সরকার আজ পর্যন্ত আইলো না যে এই টাকাগুলো আমরা দিই, তাদের বিকল্প কি বুদ্ধি বার করতে হবে, এই বুদ্ধিগুলো নাই। খালি বাইরের রাষ্ট্রের চিন্তা ভাবনা, বাইরে খাওয়া দাওয়া, বাইরে সব কিছু, এই চিন্তা ভাবনা। ওই দেশে আগে গেল, এই দেশে আগে গেল, তোরা তো নিজেই আগে যাচ্ছে, নিজে আগেলেই অপরেরটার দরকার লাগে। রাস্তার পাশে রাখা হচ্ছে সারি সারি গাড়ি, দেখার জন্য কেউ নেই। এই গাড়ি রাখার কারণে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটি ফুটপাত আছে, যেখানে কিনা প্রস্রাব করে রাস্তাটাকে পুরোভাবেই নষ্ট করে ফেলেছে। গাড়ি রাখার কারণে সন্ধ্যার পরে সৃষ্টি হয় সেখানে চুরি ছিনতাই থেকে বড় ধরনের ঘটনা। তারই প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, গাড়ি নষ্ট হয়েছে এই জন্য রাখছি। এটা আমরা তো প্রায় সময় দেখি যে এখানে গাড়ি পার্কিং হয়, এটা কেন? না, পার্কিং না, এখানে এটা গাড়ি নষ্ট হয়েছে, ইঞ্জিন এই ইঞ্জিন পুরা গাড়ি তো ভরা, দেখেন খালি টালি সহকারে গাড়ি তো ভরা আছে। এখন গাড়ি নষ্ট হইলে তো একটা হইতে পারে, তাই বলে সারি সারি গাড়ি কি আপনার সব নষ্ট? না, ওই গাড়ি তো আরেক মালিকের, আমার হলো এইটা। আমরা এটা ঠিক করলে, গাড়িটা ঠিক করলে আমরা নিয়ে যাবো। আমি কালকে রাত থেকে বন্ধ শেষটাই আছি, লিখতে থেকে মাল আইব, আমি এটারে কমপ্লিট করি গাড়ি ছেড়ে দেবো। এখন ছাড়লে আমার থাকলে লস হয়। বিভিন্ন দুর্গন্ধ, মানে পায়খানা কোনো সহ্য করতে, পেশাবের কোনো সহ্য করা যায় না। আমার তো দারোয়ানের চাকরি, আমাদের কী সব ক্ষমতা আছে, বললো সারা শুনলে চললে, না শুনলে নাই। আমার এতটুকু পাওয়ার, মালিকও তো তাই বলে। এখন তাকে বুঝে শুধু বলবা, আমরা বলি কিন্তু সে এত মানে না। বিভিন্ন ফাঁক দিয়ে শুয়ে পেশাব করে, পায়খানা করে, লোকও যাতায়াত করে, সময় কেউ ঢুকিয়ে আবার বেরিয়ে যায়। আমার তো কিছু করার নেই এখানে। এবং যাতায়াত ফ্ল্যাটের মালিক সামনে, তারা উদ্যোগ নিলে এটা সম্ভব।
তাছাড়া তো আমাদের কিছু বলার নেই এখানে। ভাই এটা তো একটা খেলার মাঠ, এখানে ছেলেপেলে খেলে, গাড়ি রাখে, গাড়ি এখানে আগে কয়েকদিন রাখা বন্ধ ছিল, তো তারপরে আপনার ওই শেখ হাসিনা পালায় যাওয়ার পরে তারপরে গাড়ি আবার রাখা শুরু হয়েছে। এখানে আমরা যে খেলাধুলা করি, এখানে যে বাসগুলো যে রাখে, আমাদের বল লাগে, বল দেখলে কাজ ভাঙলে তারা এসে আমাদের সাথে আবার চিল্লাপাল্লা করে। আবার দেখেন এখানে দুর্গন্ধ, ময়লা টয়লা ফালা, আমরা এখানে খেলি, ভালো করে খেলাধুলাও করতে পারি না। এই যে গাড়ি রাখার কারণে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু ওই যে নোংরা হয়ে যাচ্ছে। নোংরা আমরা নিজেরা থাকিয়া এখানে মানে ঠেকায় রাখতে পারতেছি। ট্রেনে একটা রিক্সা টোটোওয়ালা আসলো, চাপছে, ব্রেক করে যা প্রস্তাব করলো। খালি এই কোনাটা না, আপনার এই যে মেট্রো রেলের কোনা মোনা সিঁড়ির একদম ওই মাথা পর্যন্ত যা আছে প্রচুর দুর্গন্ধ। এই সামনে কয়েকটা চার দোকান আছে, মাঝে মধ্যে আমরা এই চার দোকানে বসলে এই জায়গার প্রস্তাবের গন্ধ এই চার দোকান পর্যন্ত চলে যায়। গাড়ি না থাকলে নোংরা হয়তো না। এখন এইটার কারণে কিন্তু আমরা গাড়ি এখানে রাখবো না। তারপরে কিন্তু গাড়ি রাখার কারণে এখানে চুরি চিন্তায় ঘটনা কিন্তু ঘটতেছে, এরকম নিউজ কিন্তু আমাদের কাছে আসছে। ধরেন স্কুল ছুটি হয়েছে, আইসা খেলতেছে, বাসায় যায় নাই, ব্যাগ টেক রাখছে, এক পাশে খেলতেছে, আরেকদিকে ব্যাগ নিয়ে চলে গেছে। এই সবসময় হইতেছে। বাসের মধ্যে দেখা গেছে ওরা আইসা আড্ডা পাড্ডা মারে। এখানে এখন 2-3টা বাস রাতের বেলা এখানে সারি সারি খালি বাস রাখে, রোড পুরো ব্লক করে দেয়। এখানে না অনেকবার করা হয়েছে কিন্তু ওরা কথা শুনে না, এখানে আরো বাস আইনা রাখে অল টাইম। মানে বহুত এরকমই চলতেছে, বছরের পর বছর এরকমই চলতেছে। বাস তো রাখার কারণে হইতাছে, বাস রাখার কারণে আপনার একটা চিপা তৈরি হইতাছে। অনেক এটার জন্য সরকার আমাকে তখন পার্কিং দেয় নাই। আমাকে যখন গাড়ি কিনবেন তখন তো অবশ্যই গাড়ি পার্কিং এর জন্য একটা দেখেন, আমাকে তো পার্কিং দেয় নাই। আমরা তো এই 92 সাল থেকে গাড়ির আজকে নতুন না, আমরা এই 92 সাল থেকে গাড়ির ব্যবসায় আছি। কয়েকদিন আগে আপনার রাত 1টা বাজে আমি এই পাশ দিয়ে আমার একটা ফ্রেন্ডে নিয়ে আসতেছি, আপনার এই মেট্রো রেলের সিঁড়ির কোনায় 2টা ছেলে দাঁড়ায় আছে, মানে এমন একটা ভঙ্গিমায় নিয়ে দাঁড়ায় আছে, দেখে আমার কাছে মনে হয়েছে যে ওরা ছিনতাই করার জন্যই দাঁড়ায় আছে। আগে আসতেছিল, আমরাও আগে গেছি, আমাদেরকে দেখার সাহস পায় নাই, তারপরে চলে গেছে। এই যে একটা গাড়ি 32 লক্ষ, অনেক 5টার দাম কত 5 লাখ করে আছে, একটা গাড়ি অনেক 5 লাখ করেও কয় না। যা পাইতাম তা বেচা যাইতাম গা এখানে, আর ওই এর থেকে অটো গাড়ি চালাইতাম গিয়া, তার চেয়ে অনেক ভালোই তো। মানে আর এই পরিবহন আর কোনো ইয়া নেই, এত নোংরা হয়েছে এই পরিবহন, যা আর বলার মতন না। পরিবহন একবারে শেষ। আগে হোটেলের ব্যবসা করছি, কিন্তু হোটেলটা ভেঙে দেওয়ার পর থেকে খিচুড়ি ব্যবসা করতে আজকে 10 বছর ধরে। ইনশাল্লাহ মোটামুটি আল্লাহ ভালোই রাখছে, ভালোই চলতে পারি, ভালোই খেতে পারি। না এখন তো আগের মতো বেচা কিনে না, এখন মনে করেন যে এক ডেক ভুল পাকাই না, তবে হাফ ডেক পাকাই। আর এই যে মনে করেন রাতে 8টা থেকে শুরু করলে বেলা 1টা 1:30 থেকে শুরু হয়, 2টা থেকে আবার বিকালবেলা পাকাই, গোসল মোসল করে আবার সন্ধ্যা 8টায় খারাই, আবার বেলা 2টা বন্ধ করছি। খরচ বাদ দিয়ে মনে করো সব কিছু দিয়ে আমার মনে করো যে 800 900, কোনোদিন 1000 টাকাও থাকে, কোনোদিন 500 টাকাও থাকে। বেচারও সিস্টেম নেই, বাবা লাভেরও সব সিস্টেম নেই। কাস্টমারে 50 টাকা দেয়, 50 টাকা দিই, 30 টাকা চাই, 30 টাকার দিই। আবার কেউ পার্সেল 100 টাকার নেয়, 200 টাকার নেয়, 150 টাকার নেয়। এটা না, এটার মধ্যে আছে মুরগির মাংস, মুগ ডাল, মাসকালাই ডাল, মুসুরির ডাল, আদা রসুন মশলা। 24 সালের আগে নিত, কিন্তু এখন না। আগে দিতাম, আগে মনে করেন যে আমলের যখন সরকার ক্ষমতা ছিল তখন দিতাম ডেলি 300-250 টাকা দিতাম। এটা মানে বাবা মনে করেন যে আমি যখন চাকরি বাকরি করতে পারি না, আমি লেখাপড়াও নাই, কোনো কিছু নাই, যতদিন আল্লাহ পিন্ডাটা ভালো রাখছে ততদিন এই ব্যাপারটা ধরে রাখবো আর কি। মরে তো হারিয়ে গেল, মনে হয় 1 পর্যন্ত করে খাই যাবো। আমার 3টা মেয়ে 3 বিয়া দেওয়া লাগছে, নাতিন বিয়া কোনো ছেলে নাই। ইনশাল্লাহ ঘর ভাড়া টর দিয়ে চলতে পারি, আল্লাহ চালায়। আমরা মসজিদ মার্কেটে কলা বিক্রি করতাম, আমাদের একটা মার্কেট ছিল মসজিদ মার্কেট, ওইখানে এটা আমাদের কলার পয়সার করা। সেই ক্ষেত্রে মনে করেন যে মালিকানা হয়ে গেছে, পরে আমরা যার সেটে হয়ে গেছে। কাঁচামালের বাজার উড়ে নামে অনেক টাকা লস, বর্তমান মনে করেন যে সবার, শুধু আমার একা না, সবার অনেক টাকা লস। এখন বিক্রি কম হয়, আমদানি বেশি, বিক্রি কম হয়, কম দাম। এই চাম্পাগুলার দাম বলা, সবরিগুলার দাম ডবল, সারগুলার দাম ডবল, নেপালিগুলার দাম একদম বাংলা। আমরা কত করে আনি না, আমরা হইলো মনে করেন যে আমরা হোলসেলার, আমরা হইলো কমিশনের মাধ্যমে বিক্রি করি। ওইটা মনে করেন গিরজ বা ব্যাপারী আনে, আমরা কমিশনের মাধ্যমে একটা কিছু পাই, ওটার মাধ্যমে বিক্রি করি। সবরিগুলা, চাম্পাগুলা, সাগরগুলা, সবরিগুলা 800 টাকা পণ, বালুটা 20 80 টাকাগুলা 800 টাকা, বালুদের 1 নম্বর। আর চাম্পাওয়ালা বালুদের 400 টাকা পণ, 20 টাকা পাইকারি। আর সাগরগুলা যেটা, এটা বিয়ে হয় 2 পণ, নসুন্দির গলা যেটা 2 পণ বিয়ে হয় 1600 টাকা, 40 সালে 1500-1600 টাকা বিক্রি হয়। যখন আমাদের বালা বিক্রি হবে তখন আমাদের মোটামুটি একটা বালা প্রফিট হবে, আর যখন বিক্রি কম হয়ে যায় তখন আমাদের অনেক সময় পকেটে বইরে টাকা দিতে হয়। আমরা সীমিত পয়সা পাই, ওরা আমাদের থেকে পার কলায় মনে করেন এই মনে কলা আছে 60 টাকা লাভ করে, আমরা পাই না, আমরা ক্ষতিগ্রস্ত। আমরা লাভবান হইলে আপনার ফেরিওয়ালারা। পাইকারি বিক্রি হয়, এর মানে খুচরা বিক্রি হয় না, সব পাইকারি। আর নেপালি গলা যেটা 1 নম্বর, এটা মাত্র 300-350 টাকা পণ, যেটা 1 নম্বর। আবার যেটা যে ছোট,
এটা 100টা মনে বিয়ে, আমাদের কোনো লস নাই বুঝছেন। অ্যাকচুয়ালি কমিশন আমরা পাই, যেই গাড়ি মনে করেন কমিশন আইতেও 5,000, এখন দিয়ে 1-1,500 টেটি খরচ মতো করে 1,000 টেটি। কলার বাজার নিয়ে আমাদের আর কিছু বলার নাই, তবদির রূপে কিছু হাত নাই। দ্বিতীয় কথা কাঁচামালের বাজার, এখানে বাজার আপ ডাউন করে না, আমরা খুচরা বিক্রি করলে তো এত কলা কীভাবে বিক্রি করবো, আমরা গাড়ি কলা আসি, আমরা খুচরা বিক্রি করলে তো আমাদের হবে না। এটা হলো হোলসেল বাজার। কাঁচামাল সারা বছর লাভ করেন যায় না, ফাল্গুন চৈত মাসের থেকে বৈশাখ মাস পর্যন্ত। এখন তো নেপালিগুলোর আমদানি বেশি, নেপালের দাম কম, একদম কম। এটা ফিক্সড প্রাইস না, এইটা হলো আমরা যে কলাটা আনি সেই কলাটা মানে যারা বাগানে বিক্রি করে ওদের ফিক্সড প্রাইস থাকে, কারণ ওরা আজকে বেচলো না, দরকার নেই, 2 দিন পরে বেচবো। আমি তো এখন মনে করেন যে আমি যে পাকাইছি আমার এটা বিক্রি করতে, আনালে ফালাই দিতে, এরকম অনেক ফালাইছি। আর কই যাই আমার বাড়িঘর চিনি না, আমার বাবা মা চিনি না, স্বামী সন্তান চিনি না, আমার ছেলে মেয়ে চিনি না, বাবা মা স্বামী সন্তান কারোর চিনি না, তখন কোথায় যান, কী করি? আছে পারিবারিক সমস্যা, আমি ঠিকভাবে মনে কি সঠিক বলতে পারি না। স্বামী সন্তান সবই আছে, তারপরও মানুষ পারিবারিক সমস্যা থাকতে পারে, ট্রেন রাস্তায় থাকতে হবে, বাবাই মা বোন থাকে ট্রেন রাস্তায়, ওইসব মানুষ আমরা এই মানুষজন সাহায্য নিয়ে খাই। আছে পারিবারিক সমস্যা, দেখবে কিভাবে আল্লাহ জানে, ওরা মানুষের তো খরচ নেই, সাহায্য নেই এখানে। তো আমি চাল রান্না তরি খাই, আর এইখানে থাকি। টোয়াই কাজ করতাম আগে, টোয়াই কাজ করে খাইতাম, এখন টোয়াই কাজ করতে পারি না। রেলে এই পাও সমস্যা হয়েছে, আবার এই পাও সমস্যা হয়েছে, তো এই জন্য ওই কি একটা দিয়ে চুরি ওই পানির ওইখানে যায়, পানি বরে ঠরে আনিয়ে দাও, কারোর বাবা একটু পানি আনো দেয়, তারা কেউ আনি দেখ লোকজনরা। সমস্যা তারা অনেক সময় বিরা সরকারিভাবে পোশাক পরা আসে, সব ব্যাঙ্গা ট্যাঙ্গা দিতে আসে, তো আমাদের বাবারও আমরা ট্যাগ নাই কেউ যায়, মাটি চুরি থাকো বেরিয়ে এখানে। এখানে ওনাকে দেখতেছি প্রায় 7-8 বছর ধরে, 8 বছর ধরে। উনি আগে ওই সাইডে ছিল, এখানে চায়া চিন্তিয়া খাইতো, ওই সময় সুস্থ ছিল, পা ভালো ছিল। তো ওনার পায়ে এখানে যায় একটা তার কাটা ঢুকছে, তারপরে এইটাতে ইনফেকশন হয়, পাইকা গেছে চিল্লাপাল্লা করে, এই জন্য আমরা স্ট্যান্ড থেকে কিছু টাকা পয়সা উঠে ওনারে পাঠাইছিলাম। কিন্তু মাথায় খুব সিট আছে, অনেক সময় চিকরা বাকরা করে সব আউলিয়া ফেলায়। তো এই ডাক্তারের কাছে যায়, ওখানে মেডিকেল ডাক্তার ওনাকে রাখার মতো ক্ষমতা হয়নি, ওখানে মাইরা ধুইরা চিল্লাপাল্লা করে চলে আসে। চলে আসার পরে এই ইনফেকশন হয়ে পাউডার নষ্ট হয়ে গেছে, তারপরে আবার পাঠাইছি, পাঠানোর পরে আপনার পাউডারে কেটে ফেলেছি। কেটে ফেলানোর পরে ওখান থেকে এই যে এখানে আইসা এখানেই থাকে, স্ট্যান্ড থেকে কিছু টাকা পয়সা যে সময় পারে দেয়, এই চায়া চিনতে এইভাবেই খায়। খুব অসহায়, খুব অসহায়, প্রচণ্ড অসহায়, এবং পাটা তো নেই। এখান থেকে ওই ভারী মানুষ তো, আমরা লাঠি কিনে দিয়েছিলাম, কিন্তু উনি ওটা ব্যবহার করতে পারে না। এই চেঁচে চেঁচে ওইদিকে যায়, গোসলখানায় গোসল করে, মানুষের 2-4টা যা পয়সাটা দেয়, বা হোটেলওয়ালারা খাবার দেয়, ওখান থেকে খায়। এই অবস্থা, খুব অসহায়, প্রচণ্ড অসহায়। আত্মীয় স্বজন আজ পর্যন্ত পাইনি আমরা, খালি বাড়ি নোয়াখালী জানি বলছে, কিন্তু ওনার কোনো আত্মীয় স্বজন ওয়ারিশ কেউকে পাওয়া যায়নি। ওনার সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা বা কোনো লোক আইসা আগাইছে এরকম কোনো লোক আমরা দেখিনি। আর বেশি সমস্যা তো ওই যে পাও অ্যাক্সিডেন্ট হয়েছে, মেডিকেল গেছি আইসি, আর কই যাই আমার বাড়িঘর চিনি না, আমার বাবা মা চিনি না, স্বামী সন্তান চিনি না, আমার ছেলে মেয়ে চিনি না, বাবা মা স্বামী সন্তান কারোর চিনি না, তখন কোথায় যান, কী করি? তো এইখানে অনেক বছর রয়েছি, সবাই চিনি, ওই মসজিদের ইমাম মমিনুল্লাহ সবাই, তো এইভাবে করে থাকে। এগুলা কালকে কেউ দিয়েছে আমাকে, তো এখন এগুলা ঠিক করে নিয়েছি। নুন মরিচ কতগুলা ঠিকঠাক ওটিকে আর দিয়ে আনি না, তো আমি মাঝে মধ্যে বাজারে যাই, হেঁচুড়ি এভাবে কষ্ট করে খাই।
যা দেখতেছি এখানে বসবাস করতেছে এই মানুষে আমরা যাইতে যাইতে কিছু দে সংগ্রহ করি খানা দানা খাই এভাবে চলতেছে আপনার। ওই সাইডে ছিল, ওই পাশে ছিল, ওই ওয়ালের পাশে ছিল, ওখান থেকে উনি এখানে আসছে। প্রায় 15 বছর যাবত এখানে থাকে উনি, এখানে খাওয়া দাওয়া করে। এখানে সে একাই, সে কাউকে তার পাশে আর ভিতরে দেয় না, সে একাই, কাউকে তার সাথে কোনো সঙ্গ নাই, মাঝে মাঝে খালি চিল্লায়। এক ভদ্রলোক বিদেশি মানুষ, চায়নার মতনে বিদেশি এক ভদ্রলোক 2 দিন আসে বলল যে আপনাকে আমরা ত্রাণ দিব, এ কথা বলছে। পরে 2 দিন পরে আসি চাল কত হইব, ডাল 1টা প্যাকেট, আর হলো চাল আদা 1 প্যাকেট, চাল বুঝি 2-3 কেজি বলি না কদিন, এতে আর মনে না, তেল 1 লিটার, তো এগুলো দিয়ে গেছে কিছু কিছু আলু, রুন, পেঁয়াজ। ওনার এবং এই পর্যন্ত এই যে 8-10 বছর 15 বছর যাই এখানে আছে, কোনো অলি ওয়ারিশ ওনারকে নেই। ও খুব প্রচণ্ড অসহায় মানুষ, কেন পঙ্গু মানুষ তো, খুব অসহায় প্রচণ্ড অসহায়। আমরা যে সময় এখানে বৈশাখী হাত পাতে মানুষজন আসে দেয়, ওই যে স্ট্যান্ডে গেলে ওখানে একটা হোটেল আছে, হোটেলে মাঝে মধ্যে খাবার দেয় এই, আর নাহলে নিজেই ওই জন্য এই পাকায় কি যা পায় ট্যাগ করে পাকায় তারপরে খায়। খুব অসহায় লোক। ভালো পরিবেশ সম্মানীভাবে থাকতে পারবো। 1 নাম্বার কথা হচ্ছে যে আমি যে চিনি না, আমার স্বামী সন্তান, বাবা মা, ছেলে মেয়ে